আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুব কম ইস্যু আছে যেখানে ভূগোল, ক্ষমতা, ইতিহাস আর কূটনীতি এত ঘন হয়ে জড়ো হয়ে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকে। গঙ্গার পানি চুক্তি তার অন্যতম। 2026 সালে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে কেবল একটি চুক্তির অবসান নয়, এটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি পরীক্ষামূলক মুহূর্ত। শেখ হাসিনার অনুপস্থিতিতে সেই পরীক্ষার চরিত্র আরো অনিশ্চিত হয়ে উঠেছে। আসুন গঙ্গার পানি পদ্মায় আসবে কিনা সে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করা যাক। 1996 সালের গঙ্গা চুক্তিটি ঐতিহাসিক ছিল এই কারণে নয় যে এটি নিখুঁত বা ন্যায্য ছিল, বরং এই কারণে যে ভারত প্রথমবারের মতো শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট কাঠামোর ভেতরে বাংলাদেশকে পানি দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করেছিল। চুক্তিটি 30 বছরের জন্য করা হয়েছিল, যা নিজেই বলে দেয় যে এটি স্থায়ী কোনো সমাধান নয়, বরং পারস্পরিক আস্থার উপর দাঁড়ানো একটি সাময়িক বন্দোবস্ত। নদীর মতো দীর্ঘস্থায়ী বাস্তবতার বিপরীতে এমন মেয়াদি চুক্তি যে একদিন রাজনৈতিক চাপের মুখে পড়বে সেটি তখনই অনুমেয় ছিল, এখন সেটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। তবু এই চুক্তির অধীনে বাংলাদেশ যে সুফল পেয়েছিল তা অস্বীকার করার কোনো কারণ নেই। প্রতি বছরই জানুয়ারিতে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ যে পরিমাণ পানি পেয়েছে বিগত বছরগুলোতে তা গত 24 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিদিন গড়ে প্রায় 95,000 কিউসেক পানি প্রবাহিত হয়েছে পদ্মায়। এর আগে 1998 সালে চুক্তির শুরুর দিকে পানি পাওয়া গিয়েছিল আরো বেশি, অর্থাৎ চুক্তিটি কাগজে সীমাবদ্ধ ছিল না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি কার্যকর হয় তার প্রমাণ পাওয়া গেছে। যদিও অনেক বিশেষজ্ঞ বলেছেন যে গঙ্গা চুক্তিটি শুরু থেকে একটি সীমিত এবং অসম কাঠামোর উপর দাঁড়িয়েছিল। অববাহিকা ভিত্তিক নদীর ক্ষেত্রে যেখানে পুরো নদী ব্যবস্থাকে একটি একক হিসাবে ধরার কথা, সেখানে গঙ্গার পানি হিসেব করা হয় একটি নির্দিষ্ট পয়েন্টে, ফারাক্কা ব্যারাজে। এর ফলে উজানে কি হচ্ছে, কতটা পানি কোথায় তুলে নেওয়া হচ্ছে তার বেশিরভাগই আলোচনার বাইরে থেকে যায়। বাস্তবে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা অসংখ্য ছোট ছোট ড্যাম এবং ব্যারাজ ফারাক্কার চেয়েও বহুগুণ বেশি পানি প্রত্যাহার করেছে বলে জানা যায়, অথচ চুক্তিতে সেগুলোর অস্তিত্ব নেই। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি কাঠামোগত দুর্বলতা হয়তো, যা সময়ের সঙ্গে সঙ্গে আরো প্রকট হয়েছে। এই চুক্তির দ্বিতীয় এবং আরেকটি বড় দুর্বলতা ছিল এর মেয়াদী চরিত্র, যা একটু আগে বলেছি। নদীর মতো দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ব্যবস্থার উপর নির্ভরশীল চুক্তি যদি নির্দিষ্ট সময় পরপর নবায়নের মুখে পড়ে তাহলে সেটি অনিবার্যভাবেই রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হয়ে ওঠে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও সেটাই হয়েছে। ধারাগুলো পর্যালোচনা বা আধুনিকায়নের সুযোগ থাকার কথা থাকলেও বাস্তবে পুরো চুক্তির ভবিষ্যৎই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও দুই প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করছিলেন, তখন দুই প্রধানমন্ত্রী এই গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন উঠলে তারা বলেছিলেন যে এই চুক্তি যদি নবায়ন করা নাও হয় তাহলে এই মুহূর্তে এই চুক্তির আওতায় বাংলাদেশ যতটুকু পানি পাচ্ছে ততটুকু পানি চলমান থাকবে। কিন্তু এখন ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতা দখলের পর দুই দেশের অবস্থা বা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশেষ করে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাতে আপনার কি মনে হয় যে ভারত সেই মতামত বজায় রাখবে? ভারত এখনো যতটুকু পানি এতদিন ধরে বাংলাদেশ পাচ্ছিল ততটুকু দিবে? আরো গভীর সমস্যা হলো গঙ্গা অববাহিকার একটি প্রধান দেশ হয়ে নেপালকে পুরোপুরি বাইরে রাখা হয়েছিল এই চুক্তির। আন্তর্জাতিক রীতি অনুযায়ী বড় নদীর পানি বন্টন হওয়া উচিত বহুপক্ষীয় এবং অববাহিকা ভিত্তিক। তার সঙ্গে যুক্ত থাকে বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের সালিশি ব্যবস্থা। গঙ্গা চুক্তিতে এর কোনোটি ছিল না বলে বিশেষজ্ঞরা বলেন। ফলে এটি শুরু থেকেই ছিল একপেশে এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল একটি সমঝোতা। কিন্তু সেই সমঝোতায় বাংলাদেশ যথেষ্ট উপকৃত হয়েছে গত 15 বছর ধরে।
এই প্রেক্ষাপটে 2026 সালকে অনেকে তিস্তার বছরও ভেবেছিল। মাঝখানে সত্যি তিস্তা নিয়ে কিছু আশার কথা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তব রাজনীতির হিসেব বরাবরের মতোই আবেগকে ছাপিয়ে গেছে। অনির্বাচিত সরকারের সঙ্গে এত বড় প্রকল্পে চীনের ঝুঁকি নেওয়ার অনীহা আর সম্ভাব্য ক্ষমতাসীন শক্তির রাজনৈতিক হিসেব সব মিলিয়ে তিস্তা আবারও অপেক্ষার তালিকায় চলে গেছে। এর ফলেই 2026 সাল কার্যত গঙ্গা চুক্তির নবায়নের বছর হয়ে দাঁড়িয়েছে এবং সকল দৃষ্টি গিয়ে পড়েছে গঙ্গার পানি চুক্তির দিকে। কিন্তু এই নবায়ন আগের মতো সহজ হবে না। অতীতে বাংলাদেশে এমন একটি সরকার ছিল যারা ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের বিষয়ে সংবেদনশীল ছিল এবং সে অনুযায়ী নীতি দিয়েছিল। সেই সময় ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট এবং সংযোগে যে সুবিধাগুলো দিয়েছে সেগুলো দক্ষিণ এশিয়ায় ব্যতিক্রমী। অসম শুল্ক কাঠামো সত্ত্বেও বাংলাদেশি পণ্যের বড় বাজার খুলে দেওয়া হয়েছিল। নিজস্ব অবকাঠামো ব্যবহার করে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে পৌঁছতে দেওয়া, এমনকি দেশীয় উৎপাদন খরচের চেয়েও কম দামে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ, এসবই ছিল রাজনৈতিক আস্থার ফল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুষম সম্পর্ক। এই বাস্তবতা বাংলাদেশি রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলের একটি অংশ দীর্ঘদিন উপেক্ষা করে গেছে, এখনো করছে। ভারতের বিরুদ্ধে খারাপ প্রতিবেশী বয়ান জনপ্রিয় হলেও বাস্তবে সম্পর্কটি ছিল অসম হলেও বাংলাদেশের পক্ষে সুবিধাজনক। সাম্প্রতিক সময়ে ভারতের বাণিজ্য নীতিতে কঠোরতা বা পাল্টা ব্যবস্থা আসলে সেই অসমতার একটি সংশোধন মাত্র, কিন্তু ঢাকার রাজনৈতিক বয়ানে সেটি শত্রুতার প্রমাণ হিসেবে উপস্থিত হয়েছে। শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে উৎখাতের পর এই বয়ানের সুর, ভারত বিরোধী বয়ানের সুর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভারত বিরোধী বক্তব্য, সামাজিক আন্দোলনের ভাষা, এমনকি নিরাপত্তা সংবেদনশীল খাতে চীনা উপস্থিতি, সব মিলিয়ে দিল্লিতে একটি স্পষ্ট বার্তা গেছে যে ঢাকার রাজনৈতিক অগ্রাধিকার বদলে গেছে। ভারত ঐতিহাসিকভাবেই সরকার বদলকে মেনে নিতে অভ্যস্ত, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে সে নমনীয় নয়, থাকার কথা নয়। এই বাস্তবতা সরাসরি গঙ্গা চুক্তির ভবিষ্যতের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আইনি দিক থেকে বিষয়টি নির্মমভাবে স্পষ্ট। 2026 সালের পর নতুন কোনো চুক্তি না হলেও ভারতের ওপর বাংলাদেশকে নির্দিষ্ট হারে পানি দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকবে না। আন্তর্জাতিক আইনে এমন কোনো ব্যবস্থা নেই যা ভারতকে নতুন চুক্তিতে বাধ্য করবে। বরং বাস্তবতা হলো এশিয়ায় ভারতই একমাত্র দেশ যে প্রতিবেশীদের সঙ্গে বাধ্যতামূলক পানি বন্টন চুক্তি করেছে। গঙ্গা চুক্তিতে শুষ্ক মৌসুমে গড় হিসাবে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার প্রতিশ্রুতি ছিল একটি ব্যতিক্রম রাজনৈতিক সিদ্ধান্ত, যা জলবায়ু পরিবর্তন, উজানের অনিশ্চয়তা এবং তৃতীয় দেশের প্রভাব সত্ত্বেও বহাল ছিল। এই অবস্থায় বাংলাদেশ যদি ধরে নেয় যে গঙ্গার পানি একটি স্বয়ংক্রিয় অধিকার, তাহলে সেটি হবে মারাত্মক ভুল। পানি বন্টন এখানে আর কোনো একক ইস্যু নয়, এটি সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য সংযোগ, আঞ্চলিক স্থিতিশীলতা, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দহরম মহরম এবং পাকিস্তানি জঙ্গিদের বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতা চালানোর অবাধ স্বাধীনতা প্রদান, সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে। ভারত চাইলে এইসব ইস্যু একসঙ্গে টেবিলে তুলতে পারে এবং তুলবেও, সেটাই বাস্তব। বাংলাদেশের সামনে পথ তাই খুবই সংকীর্ণ এবং স্পষ্ট। শুধু কারিগরি আলোচনার আশ্রয় নেওয়া বা আবেগী রাজনীতিতে ভর করে কিছু পাওয়া যাবে না। আন্তর্জাতিক আইনি রক্ষা কবচ, পারস্পরিক নির্ভরশীলতার ইস্যুতে সচেতন দর কষাকষি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আস্থার পুনর্গঠন, দুই দেশের সম্পর্ক নির্ধারণে ভারতকে আবার সেই প্রতিশ্রুতি দেওয়া যে বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী তৎপরতায় ব্যবহৃত হবে না। এই নিশ্চয়তা ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন আপনি কল্পনা করতে পারেন, কিন্তু হবে না। সবচেয়ে ভালো সমাধান অবশ্যই অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা, যেখানে পানি নয় সুফল ভাগাভাগি হবে, কিন্তু সেই পর্যায়ে যেতে হলে আগে অববাহিকা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, যা স্থায়ী চুক্তি এবং আন্তর্জাতিক কাঠামো ছাড়া সম্ভব নয়। শেখ হাসিনা নেই, শেখ হাসিনাকে উৎখাত করেছেন। গঙ্গার পানি আসবে কি আসবে না এখন মুখ্য প্রশ্ন হলেও হতে পারত, কিন্তু আমি আরেকটু ঘুরিয়ে প্রশ্নটি করতে চাই। তা হলো, শেখ হাসিনার আমলে যে আস্থা এবং কৌশলগত সমঝোতার ভিত্তিতে গঙ্গার পানি পদ্মায় আসতো, সেই রাজনৈতিক বাস্তবতা কি নতুন বাংলাদেশ আবার তৈরি করতে পারবে? সিদ্ধান্ত নেবে কূটনীতি, আর তার ফল ভোগ করবে শুধু দুই দেশ নয়, গোটা অঞ্চল। আপনি পাকিস্তানি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা আর জঙ্গিদের বাংলাদেশে এনে ভারতকে বিচ্ছিন্ন করার সমস্ত দ্বার খুলে দেবেন,
প্রতিদিন ভারতকে গালি দেবেন, ভারতের দূতাবাস আক্রমণ করবেন এবং তারপরে আবার গঙ্গার পানি চাইবেন, এটা তো হতে পারে না, তাই না? এটা স্বাভাবিক বুদ্ধি বলে। আপনাকে এই সব মিটিগেট করে এই সব সমস্ত কিছুকে বন্ধুত্বের জায়গায় নিয়ে এসে তারপর আপনি টেবিলে আলোচনা তুলতে পারবেন, তার আগে তো নয়। দেখা যাক। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম ছালার স্বপ্ন একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের। গত 1 নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নাই। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার। বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে। সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইইউ বা কমনওয়েলথের মতো নামকরা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না। প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুইফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর মব সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে 15 জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরো গতিশীল হবে। অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 16 মাস ধরে শোনা যাচ্ছে। এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে। প্রচারণায় নেমেও মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটির নেই। 6 জানুয়ারি নিয়মিত ব্রিফিং এ এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। জাতিসংঘ সবশেষ 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল। দর্শক, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত 1 নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল।
ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দর্শক, শুধু জাতিসংঘ নয়, আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। জানা গেছে এরই মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন চিঠি পাঠিয়েছেন। এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ 5 দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক সহ পর্যবেক্ষকদের 17 জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এওএ, আইআরআই ও এনজিআই রয়েছে। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায়নি ইসি। তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস 8 জানুয়ারি ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো 2 বার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার সফরের পরেই ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি পাকিস্তান, তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক 593 জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে। পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট 83 জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে। নির্বাচন কমিশনের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না, কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা ডিওপি এর সরাসরি পরিপন্থী। ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ, ইইউ, আইআরআই এর মতো নামকরা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 2005 সালে জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে, কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল, ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে। এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে। যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় 5 তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন, তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে, যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায়। টিআইবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক, কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত। সবশেষ জর্জিয়ায় 2024 সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা 23 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়। টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে। দর্শক, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের।
বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে। নানান টালবাহানার পর সরকারের পক্ষ থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না, তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? 2008 সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন দুটি দেশের কূটনীতিকরা বলছেন, আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না। ওই দুই কূটনীতিক বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে, ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন। জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ও এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে, ফলে অনেকেই মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয়ী করার আয়োজন মাত্র, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। বিদেশিদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তাও আছে। বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা। দর্শক, বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না, তারা কেবল আয়নার মতো কাজ করে। কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব, কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব? যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ